বরিশালের ফিরোজপুরে জন্ম নেওয়া অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার স্মৃতিরঞ্জন মৃধা 1986 সালে লিখেছিলেন, র্যাডক্লিফের কলমের আঁচড়ের দাগ মাটিতে বা জমিতে পড়েনি, দাগটা পড়েছে জন্মসূত্রে দুর্ভাগা 1,11,00,000 মানুষের বুকের পাঁজরে। সেই আঁচড়ে জন্মভূমি মায়ের বুকখানা এফোঁড় ওফোঁড় হয়ে গেছে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেত্রী এবং 1952তে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত সদস্যা মণিকুন্তলা সেন দেশভাগের কথা শুনে বলেছিলেন, আমার জন্মস্থান বরিশাল হবে অন্য দেশ, বুক ভেঙে যাবে আমার। 1947 এপ্রিলেও বোঝা যায়নি অগস্টে দেশভাগ হবে। এপারের মানুষ যাবে ওপারে, ওপারের মানুষ আসবে এপারে। প্রাক্তন ইংরেজ ব্যারিস্টার সিরিল র্যাডক্লিফ আগে কখনো ভারতে আসেননি। আবার মানচিত্র পড়ার প্রাতিষ্ঠানিক বিদ্যেও ছিল না তাঁর। অভিজ্ঞতা ছিল না এদেশের মানুষের জীবন, সংস্কৃতি, ভাষা ও আবেগ সম্পর্কে। তাকে মাত্র 7 সপ্তাহ সময় দেওয়া হলো দেশ ভাগ করে মাঝখানে সীমারেখা টেনে দিতে। একবারও ভাবা হলো না এর পরিণামে লক্ষ লক্ষ মানুষের জীবনে নেমে আসবে অনিবার্য অনিশ্চয়তা ও বিপর্যয়। তাদের নতুন পরিচয় হবে উদ্বাস্তু, ছেড়ে যেতে হবে পূর্বপুরুষের বাস্তু ভিটে, বহু সুখ স্মৃতির জন্মভূমি, আর শৈশব হেঁটে যাওয়া চেনা পথ প্রান্তর। পিছনে পড়ে থাকবে শুধু স্বজনের শ্মশান। পূর্ব বাংলার হিন্দুরা সাধারণভাবে দেশ ছেড়ে চলে আসার কথা ভাবেননি। অনেকেরই বিশ্বাস ছিল এই ভাগাভাগি সাময়িক। সাধারণ মানুষ কেন, স্বয়ং নেহরু লিওনার্ড মোজলেকে বলেছিলেন, পার্টিশন উড বি টেম্পোরারি। ঢাকার মুন্সিগঞ্জের অসিত কুমার মুখোপাধ্যায় দেশভাগের পরেও কখনো ভাবেননি ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার কথা। এমনকি অনেকে স্বাধীনতা দিবসে পাকিস্তানে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তারা মোটামুটি স্থির করেছিলেন পাকিস্তানের নাগরিক হয়ে থাকবেন পিতৃপুরুষের ভিটের টানে। দেশভাগের পর যারা এপার বাংলায় এসেছিলেন, ঢাকার নরসিংদী গ্রামে সন্ধ্যা ভট্টাচার্যের মতো বিশ্বাস করতেন ওপার বাংলায় ফিরে যাওয়া কোনো সমস্যা হবে না। এড়ানো যায়নি অভাবিত অবশ্যম্ভাবী পরিণাম। লক্ষ লক্ষ উদ্বাস্তুর জীবনে ঘনিয়ে আসে অকল্পনীয় বিপর্যয়। দেশভাগের জন্য মানসিক প্রস্তুতির সময় মেলে না অনেকেরই। সবকিছু ফেলে কেবল বয়ে নিয়ে আসে দেশ ছাড়ার হৃদয় মথিত করা বেদনার স্মৃতি। ধান সিঁড়ি সন্ধ্যা আর কীর্তন খোলা নদীর দেশ বরিশালে জন্ম নেওয়া কবি জীবনানন্দ দাশ হয়তো তাঁদের জীবনের কথা ভেবেই লিখেছিলেন, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে দেখা হয় না তার। তো চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল তিনি বলছেন, দেশভাগের বেদনার ভাষা আজও কিন্তু তৈরি হয়নি, যে ভাষায় বেদনার এই অতলান্ত গভীরতাটা তুলে ধরা সম্ভব। ছেড়ে আসা জন্মভূমির জন্য অন্তরের কাতরতা ফুরোই না কোনোদিনও। সে কাতরতা প্রকাশের ভাষা খুঁজে পাওয়া যায় না বলে অনেকে নীরব থাকেন, কেউ বাংময়। বাংলার মতো বিভক্ত হয়েছিল পাঞ্জাবও। দেশভাগের মর্মান্তিক অভিজ্ঞতার কথা নিয়ে উর্বশী বুটালিয়া তাঁর দ্য আদার সাইড অফ সাইলেন্স এই বইটি লেখার জন্য সাক্ষাৎকার নিয়েছিলেন পাঞ্জাবের উদ্বাস্তু মেয়েদের। সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি লক্ষ্য করেছিলেন দুঃস্বপ্নময় অভিজ্ঞতা অর্জন করে এসেছিলেন যেসব মহিলা অধিকাংশই নির্বাক, যদিও কথা বলেন, বলতে বলতে হঠাৎ চুপ করে যান। কথাশিল্পী হাসান আজিজুল হক তাঁর কথা সাহিত্যের কথকতা সেখানে লিখছেন, যারা কখনোই কোনো কারণে দেশ ত্যাগ করবে না, দেশ ত্যাগের কল্পনা পর্যন্ত যাদের মাথায় আসেনি,
তাদের যখন হাজারে হাজারে লাখে লাখে ভিটেমাটি থেকে উৎখাত হয়ে ছিন্ন মূল উদ্বাস্তুতে পরিণত হতে হয়েছে, আমাদের সাম্প্রতিক ইতিহাসের সেই বৃহত্তম বেদনা ও যন্ত্রণার কথা কেউ লেখেনি। অনেকে মনে করেন সেই স্মৃতি উস্কে দেওয়ার নিরর্থক। উর্বশী বুটালিয়ার ভাষায় দেশভাগের কথা ভোলা খুব কষ্টকর, কিন্তু তা মনে করাও আতঙ্কের বিষয়। কমিউনিস্ট নেতা প্রয়াত মন্ত্রী প্রশান্ত সুরের বাবা রায় সাহেব নগেন্দ্র কুমার সুরকে হত্যার আগে তাকে বাধ্য করা হয়েছিল নিজের কবর খুঁড়তে। উদ্বাস্তুদের অভিজ্ঞতা প্রসঙ্গে তার বাবার নিষ্ঠুর হত্যার কথা উঠলে তিনি চুপ করে যেতেন। একই অভিজ্ঞতা পশ্চিমে পাঞ্জাবের মানুষের জীবনেও। দেশভাগের সংকটময় দিনে ত্রিলোক সিংহের বয়স ছিল 9 বছর। ধর্মান্তরকরণের হাত থেকে বাঁচানোর জন্য অভিভাবকরা পরিবারের মেয়ে ও শিশুদের সঙ্গে ত্রিলোককেও হত্যা করতে উদ্ধত হয়। ত্রিলোকের কাতর অনুনয়ে নরম হয় তাদের মন, সে রক্ষা পায়। পরিবারে বেঁচে থাকে শুধু কাকা মঙ্গল সিং এবং ত্রিলোক। সেই ভয়ঙ্কর ঘটনার বাৎসরিক দিনটিতে প্রত্যেক বছর তারা দুজন স্বর্ণ মন্দিরে যায়, মৃত পরিজনদের স্মরণ করে নীরবে, আবার ফিরে আসে নীরবে। পাঞ্জাবে উদ্ধার করা মেয়েদের অতীত নিয়ে কেউ প্রশ্ন করত না। সকলে চাইতো মেয়েরা ভুলে যাক সেই ক্ষতকে। বিস্মৃতি একমাত্র প্রলেপ দিতে পারবে সেই ক্ষতে। তবে দেশভাগের ভয়ঙ্কর স্মৃতির মধ্যেও ভেসে ওঠে শরতের শিউলির মতো স্নিগ্ধ মানবিকতার স্মৃতি, যার সংখ্যা কম হলেও বিরল নয়। কিছু স্মৃতিকথায় মেলে তার মনোজ্ঞ দৃষ্টান্ত, যেখানে দেখা যায় যখন মানুষের মধ্যে অমানুষ জেগে ওঠে তখনও থেকে যায় কিছু মানুষ। মনোময়ী বসু উল্লেখ করেছেন দুটি ঘটনা। তার এক ধনী বিধবা আত্মীয়া ঢাকায় তাকে বোরখা পরিয়ে তার ভিক্টোরায় তাকে নিরাপদে পৌঁছে দেয় সীমান্তে। দ্বিতীয় ঘটনায় খুলনার রূপশ্রী মণ্ডলের যে পরিবার, সেই রূপশ্রী মণ্ডল পরিবারের সকলকে হারিয়ে শিশু পুত্র নিয়ে এক প্রতিবেশিনীর সাহায্যে সীমান্ত পার হন তাঁরই বোরখা পরে। মনিকা দাস ও তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছিল প্রতিবেশী খান পরিবার। মনিকার মা চলে আসার সময় খান পরিবারের কর্ত্রীকে বাড়িতে চাবি দিয়ে বলেন, এখন থেকে এ বাড়ি তাঁর। মহিলা চাবির গোছা কুয়োয় ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, দেখলা তো, চাবি ফেলাইয়া দিলাম, ওইখানে রইল, তুমি আবার আইসে বায়ুর কইরা লইও। তো 1934-এ বিয়ে হয়ে চলে গিয়েছিলেন ময়মনসিংহের মামুদপুরের সীতা সরকার। দেশভাগের পর ফিরে এসে ট্রেন থেকে নামলে দীর্ঘদিন পরে যে মানুষটা তাকে এক লহমায় চিনে ফেলেছিলেন, তিনি স্কুলের বৃদ্ধ মৌলবী স্যার। সীতা দেবী লিখছেন, মনে হলো এই প্রথম নিজের কারোর স্নেহ স্পর্শ পেলাম। আজ এতগুলি বছর পার করে দেশের কথা মনে করতে গিয়ে সেই মৌলবী স্যারের মুখটাই মনে পড়ছে। দাঙ্গা, হিংসা, বিভৎসতার ভয়ঙ্কর স্মৃতির পাশাপাশি অনেকের মনে বারবার উঁকে দিয়েছে ফেলে আসা জন্ম ভিটের স্মৃতি, যা একই সঙ্গে আনন্দ ও বেদনার উৎস। বহুদিন পরে কীর্তন খোলা নদীর ধারে দাঁড়ালে কবি শঙ্কর ঘোষের মনে হতো, আমার শরীর শুধু জেগে ওঠে তার কাছে গেলে। তার কবিতায় উতলে উঠছে তার বেদনার স্মৃতি। তোমার মাটির কাছে পড়ে আছে 50 বছর, সে মাটির নাম আজ মনে পড়ে বহুদিন পরে। সে মাটির নামে আজ বয়স ভেঙেছে বাঁধ, তবুও তোমার কাছে যাবার পাইনি কোনো পথ। তোমার হৃদয় আজ হয়ে আছে হৃদয়ের মঠ। নির্বাসিতের চূড়ান্ত বেদনা হলো যে মাটির সঙ্গে নিবিড় সম্পর্কের তৃপ্তি, তা থেকে বঞ্চিত হওয়া। পিতামহী শান্তা সেনের ছদ্মবেশী আত্মজীবনী বইয়ের অনেকটা অংশই দেশ আকুলি স্মৃতিতে বেদনার্ত। ছুটিতে গ্রামের বাড়িতে বরিশালে যাওয়ার স্মৃতি, পুকুর পাড়ে সান বাঁধানো বড় চত্বরের শিউলির মোটা আস্তরণ, শাপলা, আকাশে
মাটিতে উঠোনে গাছগাছালিতে জ্যোৎস্নার সাদা নদী নৌকো স্টিমার ঘাট, সেই জগতে আর ফিরে যাওয়া যাবে না। আসলে পূর্ববঙ্গের গ্রামগুলি এমন নৈসর্গিক শোভায় শোভিত যে একবার সেই নান্দনিক দৃশ্য যার মনকে মথিত করেছে সে চিরকাল আবিষ্ট থেকেছে সেই স্মৃতিতে। 1949 সালে যখন আমি 11 যশোরে ভৈরবের তীরে সিদ্ধিপাশা গ্রামে গিয়েছিলাম মামা বাড়ি, সে সময় থাকতাম জামশেদপুরে। সিদ্ধিপাশা গ্রামে পা দিয়ে লৌহ নগরীর রুক্ষ মাটিতে লালিত আমার মনে জেগেছিল এক অভূতপূর্ব উল্লাস। প্রাণ ভরে গিয়েছিল একটা নতুন পৃথিবী আবিষ্কারের আনন্দে। আজ অশীতিপর বয়সে এসে আজও ভুলতে পারিনি সিদ্ধিপাশা গ্রামের হেমন্তের শিশির মাখা শান্ত সকাল, অসীম নির্জনতা, সেই নির্জনতাকে টুকরো করে দেওয়া কুয়ো পাখির অক্লান্ত ডাক, নারকেল, সুপুরি, বাঁশ, আম, কাঁঠাল, রয়না এবং আরো নাম না জানা গাছগাছালি, আসন্ন শীতের শান্ত নাটি প্রশস্ত ভৈরব, তার নিচু স্বরে কথা বলার মতো ঢেউয়ের আলতো স্পর্শে তীরে বাঁধা গনি মাঝির নৌকোকে দুলিয়ে দেওয়া, ভৈরবের বুকে মাঝে মাঝে শুশুকের চকিত ওঠানামা। একটা কথা শুধু ভাবি, মাত্র 10-12 দিন সেই গ্রামে থাকার ফলে 7 দশক আগে দেখা গ্রামটিকে যদি দেখার জন্য আজও প্রাণটা আনচান করে, তাহলে যারা আজন্ম গ্রামে লালিত হয়ে গ্রাম ছেড়ে আসতে বাধ্য হয়েছিল তাদের মনের কষ্ট বেদনা কতটা গভীর হতে পারে। বরিশালের অভিক মজুমদার তিনি লিখছেন, মা এবং বোন যখন একসঙ্গে গাইছিল সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, তখন হঠাৎ ওদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি একটা গোলমাল লুকোনো আছে এখানে। বোন যে জন্মভূমির কথা ভাবছে, তাকে যদি স্বদেশ বলি তাহলে এক্ষেত্রে মায়ের মনে তরঙ্গ তুলছে, যাকে বলা হয় বিদেশ। বরিশালের মেয়ে মণিকুন্তলা সেন স্মৃতিচারণ করে লিখছেন, বরিশালের কথা মনে হলেই যেন দেখতে পাই লাল সুরকির রাস্তা। প্রায় প্রত্যেক বাড়িতেই দেখেছি হয় শোবার ঘর, নয়তো রান্নাঘরের পিছনে অযত্নে বর্ধিত করবি, জবা, শিউলি, গন্ধরাজ আর কাঠ চাঁপা। শহরের পূর্ব দিকে ঘিরে কীর্তনখোলা নদী। দেশভাগের অনেক পরে যারা আবার গিয়েছিল ফেলে আসা জন্মভূমিকে দেখতে, তাদের স্মৃতি বিষাদে বিলিখিত। দেশভাগের প্রায় 50 বছর পরে বরিশালের এক গ্রামে বড় হয়ে ওঠা মিহির সেনগুপ্ত তার স্মৃতিকথা বিষাদ বৃক্ষ সেই বইতে তিনি লিখছেন, তিনি দেখেছিলেন কোথাও টিনের চালা, কাঠের ফ্রেমের সুন্দর বাড়িগুলোর ভিত কেবল অবশিষ্ট, তুলসী মঞ্চে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বলে না, বাজে না শঙ্খ, গাছের গোড়ায় জল দেয় না কেউ। ওই সব বাড়ির দিকে তাকালে বুক ভেঙে যায়। সাংবাদিক দক্ষিণারঞ্জন বসু সম্পাদনা করেন ছেড়ে আসা গ্রাম। রচনাগুলির লেখকের নামের উল্লেখ নেই, তারা নিজেদের গ্রামের স্মৃতিচারণ করেছেন, যাতে মিশে আছে একই সঙ্গে ক্ষোভ ও বেদনা। ময়মনসিংহ জেলার বৈনাথের গ্রামের লেখক লিখছেন, মানচিত্রে একটা রেখার একটানে নিজের বাড়ি হয়ে গেল বিদেশ। একটা মানচিত্র একটা দাগ দিল, নিজের যে ঘর সেটা হয়ে গেল বিদেশ। ভাবতেও পারি না। ক্ষোভে ফেটে পড়েন। তারপরেই বেদনা বয়ে যায় কথার মধ্যে। কত মুখ মনে পড়ে, কচি কাঁচা, ছেলে বুড়ো, কাকা চাচা, দিদি বৌদি, কত রকম সম্পর্ক। দেশে আইলেন, একগাল হাসি, কি একরকম খুশিতে মনটা লাফ দিয়ে উঠত। নদীর ঘাটে স্টিমার থেকে নামতেই বাতাবি লেবু ফুলের ঘ্রাণ চিনতে চিনতে গুনগুন করে মায়ের মুখে সেই বাড়িতে আমার রবীন্দ্রনাথের প্রথম গান শোনা, এসব কি ভোলা যায়? সাঁকরাইল গ্রামের লেখক মাকে হারিয়েছিলেন অনেকদিন আগে। দেশভাগের পর তার মনে হয়েছিল জননী জন্মভূমি কে হারালেন। তানভীর মোকাম্মেল এক সাক্ষাৎকারে বলেন, তার বাবাকে যশোরে নড়াইলে এক হিন্দু উকিল বলেছিলেন, আমি কোনোদিন নড়াইল ছেড়ে যাব না মোকাম্মেল সাহেব।
চিত্রা নদীর পার ছেড়ে স্বর্গে গিয়েও সুখ পাব না। আসন্ন বিপদের আঁচ পেয়েও বহু হিন্দু তাদের গ্রাম ছেড়ে আসতে চাননি, আঁকড়ে থাকতে চেয়েছিলেন ভিটে মাটি। কালী কৃষ্ণ গুহ তাঁর স্মৃতিকথায় লিখছেন, দেশভাগের পর এত সব সম্পত্তি বাড়িঘর ফেলে উদ্বাস্তু হওয়ার পরামর্শ তাঁর ঠাকুরটার কাছে বিস্মত লাগলো। তখন সার্বিক অবিশ্বাসের মরুভূমিতে অনেক গ্রামে ছিল হিন্দু মুসলমান সুসম্পর্কের মধুদ্যান। বহু মুসলমান চাননি হিন্দুরা দেশ ত্যাগ করুক। চাঁদসি গ্রামের হিন্দুদের দেশ ত্যাগ আটকাতে চেয়েছিলেন প্রভাবশালী মুসলমানরা। ভেড়া গ্রামে গরিব প্রজা আলিমুদ্দিন আর কলিমুদ্দিন হিন্দু মনিবকে দেশ ত্যাগে বাধা দিয়ে বলেছিল, জমি জায়গা বিক্রি করবেন না বাবু, দেশ ছেড়ে কোথায় যাবেন। হিন্দুদের দেশ ত্যাগ অনেক শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান কষ্ট পেয়েছিলেন প্রাণে। কবি জসিমউদ্দিন লিখেছিলেন, ফিরে এসো যারা গাঁও ছেড়ে গেছ, তরুলতিকার বাঁধে তোমাদের কত অতীত দিনের মায়া ও মমতা কাঁদে। অমিয় কুমার মজুমদার বেশ মনে করতে পারেন, গ্রাম ত্যাগ করে আসার সময় জব্বর চাচা তাঁর বাবার পা জড়িয়ে ধরে কেঁদেছিল শিশুর মতো। বস্তুত দেশভাগের আগে হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক অনেক ক্ষেত্রেই পৌঁছে গিয়েছিল আত্মীয়তার পর্যায়ে। সেই মানবিক সম্পর্কের স্মৃতি বারবার নাড়া দিয়েছিল গ্রাম ছেড়ে চলে আসা মানুষের হৃদয়কে। মণিকুন্তলা সেন লিখেছেন, মুসলমান দুধওয়ালা রান্নাঘরের দাওয়ায় একটু জিরিয়ে নিয়ে জল চাইলে তার মা ঘরে যা থাকতো দিতেন, খুশি হয়ে খেত সে। তারপর দুধের কলসিটা উপুর করে ঢেলে দিত একটা কড়াইয়ে। তার মা বাধা দিলে সে বলতো, ভাবেন না মাথা ইরেন, কি বলতো, মা বলে সম্বোধন করতো, ভাবেন না মা ঠাকুরন, আপনার পোলাডার দিয়া গেছে। অতি সরল মনে নিজেকে তাঁর ছেলে বলতে দ্বিধা করতো না বিন্দু মাত্র। হিন্দু প্রধান গ্রাম সাভার। এই গ্রামে দুর্গাপুজোয় মুসলমানদের আনন্দের খামতি ছিল না। নতুন কাপড় আসতো তাদের ঘরে হিন্দুদের মতোই। মুসলমান মেয়েরা পাড়ায় পাড়ায় প্রতিমা দেখে বেড়াত। রং বেরঙের লুঙ্গি পরে গলায় গামছা ঝুলিয়ে মুসলমান ছেলেরা সকাল সকাল ঠাঁই করে নিত যাত্রার আসরে। রামচন্দ্র অথবা হরিশ্চন্দ্র যাত্রা পালায় চোখের জল মুছত হিন্দুদের সঙ্গে। সাভার গ্রামের মানুষটি প্রায় ব্লাপের সুরে লিখছেন, এত স্মৃতি, এত স্বপ্ন, রঙিন সে মোহন পরিবেশ থেকে আজকে আমি নির্বাসিত। দেশ বিভাগের পাপে আমার মতো ছিন্ন মূল আরো অনেক দিক বিদিকে ছড়িয়ে গেছে। ভেঙেছে সমাজ, ভেঙেছে ঘর সংসার। অমন অনাবিল স্নেহের উৎসটি আজ কত দূরে। পিতামহী উপন্যাসে শান্তা সেন তাঁর পিসিমার কথা বলতে গিয়ে লিখছেন, বিধ্বস্ত এই শরীরটা মাগো টেনে এনেছিলে শুধু একটা কথাই জানিয়ে যেতে, কিভাবে চিরদিনে একটা পথ এদেশের মাটিতে চিরকালের জন্য মুছে গেল। তাই শঙ্খ ঘোষ লিখেছেন, জন্মভূমি কোথায় আমার জন্মভূমি, খুঁজতে খুঁজতে জীবন গেল। পদ্মার তীরে নটাখোলা গ্রামের মানুষটির বাবাকে গোপাল শেঠ বাবা বলেই ডাকত, কারণ ডাক্তার হৃদয় ভট্টাচার্য গোপালের প্রাণ রক্ষা করেছিলেন কলেরার হাত থেকে বাঁচিয়ে। জহিরুদ্দিন শেখের স্ত্রী ছিলেন বড় চাচি। মোল্লাপাড়ার মাজুদিদিকে মানুষটি ভুলতে পারেননি কোনোদিনও। তার কোলে বসে তিনি কতদিন দুধ ভাত খেয়েছিলেন মর্তমান কলা আর খেজুর গুড় দিয়ে। তাতে কি তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়নি? এপার বাংলায় আসা মানুষগুলোর প্রাণ যেমন কেঁদেছিল ওপার বাংলার দেশের জন্য, ঠিক তেমনই ঘটেছিল এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় যাওয়া মানুষগুলোর জীবনে। হাসান আজিজুল হক এর জন্ম 1939-এর বর্ধমানের জবগ্রামে। দেশভাগের পর চলে যান পূর্ববঙ্গের রাজশাহীতে। লিখেছিলেন, মনে পড়েনি পাকিস্তান বলে একটা আলাদা দেশ আছে মুসলমানদের জন্য। 47-এর দেশভাগ হলো আর আমি গেলাম 54-তে। মাঝের 7 বছরে একবারও মনে হয়নি বর্ধমান আমার দেশ নয়। তার বাবা পাকিস্তানে যাওয়ার কথা বললে তিনি বলতেন, পাকিস্তানি হয়েছ তো কি হয়েছ, তাই বলে নিজের দেশ ছেড়ে যাও নাকি?
ও আমি পারবো না। নানা মানুষের স্মৃতিকথা, সমকালীন পত্রপত্রিকা এবং সাহিত্য থেকে উঠে আসে দেশভাগের আগের এক নিশ্চিন্ত জীবনযাত্রা, অন্যদিকে এক ভিন্ন সামাজিক বিন্যাসের ছবি, যা ঐতিহ্যগতভাবে শিকড় চালিয়ে দিয়েছিল পূর্ববঙ্গের গ্রাম্য জীবনে। ফলে হিন্দু মুসলমানের মধ্যে গড়ে উঠেছিল সাম্প্রদায়িক সৌহার্দ্য ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক। উভয়ে বাঁধা পড়েছিল আত্মীয়তার বন্ধনে। প্রফুল্ল রায়ের কেয়াপাতার নৌকোয় মজিদ মিনা যখন অবনী মোহনকে বলেন, ঠাওর ভাইয়ের নাতি নাতনি ভাগনা ভাগ্নে জামাই, আমারও নাতি নাতনি ভাগনা ভাগ্নে জামাই, তাগো কিছু খাওয়াইতে বুঝুন স্বাদ হয় না, অবনী মোহন অভিভূত হয়ে যান তার গভীর আন্তরিকতায়। এই উজ্জ্বল ছবি কেবল কথাশিল্পের কল্পনা নয়, সেদিনের দুই সম্প্রদায়ের মধ্যে হৃদ্রতা ছিল এমন স্বাভাবিক। ময়মনসিংহ জেলার কমলপুর গ্রামের লেখক স্মৃতিচারণ করেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও বারোয়ারি তলায় যাত্রার আসর বস্তু দুর্গাপুজো উপলক্ষে নিমাই সন্ন্যাসের পালা দেখতে দেখতে দর্শকরা ভেসে যেত ভক্তি রসে, ছলছল করত তাঁদের চোখ। তিনি দেখতেন দর্শকের আসনে বসা রহিমউদ্দিন সামলাতে পারছে না চোখের জল, কিন্তু বহু কাল ধরে তিল তিল করে গড়ে ওঠা এই সুসম্পর্কের ছবিটা ঝলসে গিয়েছিল রাজনীতির আঁচে। রাজনীতিবিদরা কেবল দেশকে ভাগ করেননি, করেছিলেন মানুষকে, মানুষের হৃদয়কে, মানুষের ভাবনাকে। বাঙালি জাতিকে দুটো সম্প্রদায়ে ভাগ করে সেদিনের তথাকথিত দেশ হিতৈষীরা পূর্ব বাংলা থেকে যে উদ্বাস্তু স্রোতের ব্যবস্থা করেছিলেন, তাদের জীবনে অকল্পনীয় যন্ত্রণা বেদনা সৃষ্টি করেছিলেন, তা ভুলতে চেয়েছিলেন অনেকেই। কারণ বিস্মৃতি দিয়ে হৃদয়ে ক্ষতের উপশম করা যায়, সকলের পক্ষে তা সম্ভব হয়ে ওঠেনি। দেশের স্মৃতি বিচ্ছেদের বেদনা অনেক মানুষকে তাড়া করে বেরিয়েছে আমৃত্যু। মিহির সেনগুপ্ত ভুলতে পারেননি তার যে বালবিধবা পিসিমার চোখে কোনোদিন জল দেখেননি। সেই পিসিমা বাড়ি ছেড়ে নৌকোয় ওঠার আগে বাড়ির সব ঠাকুর দেবতা, উঠোনের গাছপালা, মন্দিরের প্রণাম করার সময় ভেঙে পড়েছিলেন আকুল কান্নায়। অনেকের কাছে সময়টা থমকে গিয়েছিল 1947-এ, যে বছরের এক পিঠে ছিল স্বাধীনতা, অন্য পিঠে দেশভাগ। নিদারুণ ভাগ্য বিপর্যয়ের অভিজ্ঞতা তাদের বুঝিয়ে দিয়েছিল দেশভাগের অনিবার্য পরিণতির বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া অন্য উপায় নেই। তা সেই বাস্তব যতই বেদনা হোক না কেন, কিন্তু কয়েকটা প্রশ্ন আজও তাদের তাড়া করে বেড়ায় উত্তরের অন্বেষণের জন্য। 47-এর দেশভাগ কি সত্যিই ঠিক এবং অনিবার্য ছিল? আর কি কোনো বিকল্প ছিল না? বিশ্বের ইতিহাসে সবচেয়ে বৃহৎ এবং ভয়ঙ্কর গণপ্রবাচন ঘটেছিল কোন স্বার্থে? এই প্রশ্নগুলির কোনোদিন মুছে যাবে না। 76 বছর আগে দেশভাগের পরিণতির শিকার হওয়া মানুষের মন থেকে, ইতিহাস থেকে এগুলো কখনো ভুলে যাবে না। হয়তো কখনোই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে পারবে না কেউ।